এটা যদি সিগমা পরিমাণ ডায়ামিটার হয় তাহলে পরে এই জায়গাটুকু অবশ্যই কত সিগমা, এখানে যেতে গিয়ে সে সিগমা পরিমাণ একটা জায়গা দখল করে যাবে। আর এটার যদি আমরা বলি যে সেন্টারটা চোঙের একেবারে ধারে রয়েছে তাহলে পরে বাকি এদিকে কতটুকু আছে, ওইটার অর্ধেক পরিমাণ আছে, মানে কি ডায়ামিটার অর্ধেক, মানে এটুকু হচ্ছে সিগমা বাই 2 মিন ফ্রি পাথ। ঠিক আছে, ধরে নাও কোনো একটা জায়গাতে অনেকগুলো গ্যাস অণু আছে, এরকম অনেকগুলোই গ্যাস অণু আছে। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী এই গ্যাস অণুগুলো কীরকম, গোলাকার। ঠিক আছে, গোলাকার। এই গ্যাস অণুগুলো প্রতি মুহূর্তে সঞ্চরণশীল এবং পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি বা সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষগুলোকে ইলাস্টিক, স্থিতিস্থাপক বিবেচনা করা হয়, অর্থাৎ এতে তাদের আকার বা আয়তনের কোনো ধরনের পরিবর্তন ঘটে না। কোনো একটা অণুকে যদি আমরা ধরে নিই যে এই অণুটা গতিশীল আর বাকি অণুগুলো হচ্ছে, একটা অণুকে ধরে নাও, এই যে লাল করে দিলাম, হ্যাঁ, এই লাল একটা অণু বানিয়ে দিলাম, এই অণুটা ধরে নাও গতিশীল, দিস ইজ মুভিং, তাহলে এটা মুভিং আর বাকি সবগুলোকে স্থির। একটাকে মুভিং ধরলো আর বাকি সবগুলোকে স্থির ধরলো, এই জিনিসটাই বলেছিল কে, ক্লসিয়াস। মনে রাখবা, তাহলে ক্লসিয়াস যে তত্ত্ব প্রতিপাদন করতে চেয়েছে গড় মুক্ত পথে, সেখানে একটাকে মুভিং ধরে বাকিগুলোকে স্থির বিবেচনা করে সমীকরণটা তৈরি করেছে। বিষয়টা কীরকম, যে এই গতিশীল অণুটা তার গতির পথে গিয়ে বিভিন্ন অণুর সঙ্গে ধাক্কা খায়। তো ধরে নাও প্রথম এটার সঙ্গে গিয়ে ধাক্কা খেলো, তারপরে এ ধাক্কার পরে সে ধরে নাও এই দিকে যাওয়া শুরু করলো, এখানে গিয়ে আবার ধাক্কা খেলো, এরপরে এখানে গিয়ে আবার ধাক্কা খেলো। ঠিক আছে, ধাক্কা খেয়ে ধরে নাও যে এই জায়গায় গিয়ে আবার ধাক্কা খেয়ে আবার ধরো এখানে চলে আসলো, এরকম টাইপের। তোমরা এবার বলতে পারো যে স্যার ধাক্কাধাক্কি থামান, হ্যাঁ থামিয়ে দিলাম। এই অণু দেখো, প্রথম এই এক একটা ধাক্কার সময় বা এক একটা ধাক্কার দূরত্ব কিন্তু একরকম না বা একরকম হওয়া সম্ভব না। কখনো দেখা গেল হয়তো সে একটা ধাক্কা খেয়ে পরবর্তীতে আরেকটা ধাক্কা খেয়ে গেল, আবার কখনো দেখা গেলো যে অনেকখানি জায়গা ফাঁকা পেয়ে গেছে। তাহলে এই ধাক্কার দেখো যে দূরত্বটা, মধ্যবর্তী যে স্পেসটা, এটা বিভিন্ন রকমের হতে পারে। এজন্য তখন হচ্ছে গড় মুক্ত পথ বিবেচনা করে। তো একটা ধাক্কা খাওয়ার পরে, যেমন প্রথম এই অণুটার সঙ্গে ধরো ধাক্কা খেলো, এটাকে আমি 1 নাম্বার অণু বললাম, ধাক্কা যার সঙ্গে খেয়েছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে 1 নাম্বার অণুর সঙ্গে ধাক্কা খাওয়ার পরে ধরো নাও 2 নাম্বার অণুর সঙ্গে ধাক্কা খাওয়ার মধ্যবর্তী যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে বলবো আমরা মুক্ত পথ। কি বলবো? মুক্ত পথ। তাহলে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, সেটাকে বলবো আমরা মুক্ত পথ। মুক্ত পথ বা ফ্রি পাথ, ঠিক আছে, ফ্রি পাথ। এটাকে আমরা আরও একটা নামে ডাকতে পারি। ধরে নাও আমরা একবার একটা বিপদে পড়লাম, তারপরে কিছুদিন পরে আবার আরেকটা বিপদে পড়লাম। তো এই যে 2 বিপদের মাঝের এই সময়টুকু ধরে নাও যে একটু আরামে ছিলা। তো এই আরামে যে জায়গাটুকুতে ছিল, এটাকে বলবো রিল্যাক্স টাইম বা রিল্যাক্সেশন টাইম। তোমাদের কাছে অবশ্যই একটা জনপ্রিয় এখন ওয়ার্ড হচ্ছে হ্যাভ এ রিল্যাক্স, তাই না? হ্যাভ এ রিল্যাক্স, ওই যে সেই শ্যামল দাদার হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই জিনিসগুলো এখন তোমরা করো না? এই যেমন আজকে কলেজের ক্লাস নিতে গিয়ে ধরে নাও একজনকে বললাম যে খুব বেশি টেনশন নিও না, হ্যাভ এ রিল্যাক্স। তো ও বললো ওকে স্যার। তখন আমি বুঝলাম যে ও এখনও ব্যাকডেটেড। সবাই এখন কি করে, হ্যাভ এ রিল্যাক্স বলার পরে আরেকজন অ্যান্সারে বলে সি ইউ নট ফর মাইন্ড, সি ইউ নট ফর মাইন্ড। ওকে, তা দেখো যে আজকে আমরা পড়াতে পেয়ে গেছি রিল্যাক্স টাইম। তো এটা কেউ বলে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে এই ইয়ার বইগুলোতে থাকে সাধারণত, এই পশ্চিমা দেশের বড় বড় রাইটারের বইগুলোতে লেখা আছে। তাহলে এই এক ধাক্কা থেকে আরেক ধাক্কার যে মধ্যবর্তী সময়, এই জায়গাটুকু আমরা বলবো রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন টাইম। ওকে, এটাকে বলবো রিল্যাক্সেশন টাইম বা মুক্ত পথ। তাহলে এটা ধরে নাও যে এই ধাক্কার মধ্যবর্তী দূরত্ব
এ ধাক্কার মধ্যবর্তী দূরত্ব, এ ধাক্কার মধ্যবর্তী দূরত্ব, এটা মধ্যবর্তী দূরত্ব, এগুলো ভিন্ন ভিন্ন। এই সবগুলো দূরত্ব যদি এরকম হয় যে প্রথমটা λ1, প্রথমটা দ্বিতীয়টা λ2, তৃতীয় যে ধাক্কা এটার মধ্যবর্তী দূরত্ব λ3, λ4, λ5, মোট কয়টা ধাক্কা খেলো? 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে দেখো, তাহলে পর আমি বলবো গড় মুক্ত পথটা হচ্ছে সবগুলো ধাক্কা খেতে যে মোট দূরত্ব, তাই না? তাহলে সবগুলো ধাক্কার যে মধ্যবর্তী দূরত্ব তাদের যোগফল ভাগ হইল মোট ধাক্কার সংখ্যা। তাহলে কোনোটা বেশি কোনোটা কম এই রকম দূরত্ব ছিল, এবার মোট সংখ্যা দিয়ে ভাগ দিলাম, তখন সবার মাথা পিছু পড়ে গেল, মানে গড়। এই যে ল্যামডাকে আমরা বলবো গড় মুক্ত পথ। তাহলে প্রত্যেকটা মুক্ত পথকে যোগ করে দিব, ভাগ দিব কি দিয়ে? মোট ধাক্কার বা সংঘর্ষের পরিমাণ দিয়ে। তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো গড় ডিস্টেন্স, কত ডিস্টেন্সে হচ্ছে ধাক্কাটা খেয়েছে। এটাকে তাহলে আমরা বলবো গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ। ঠিক আছে, MFP, এটাই সেই গড় মুক্ত পথ। এখন এই গড় মুক্ত পথ জিনিসটা আমরা বুঝলাম। গড় মুক্ত পথ বোঝার পরে এবার রাশিমালা নির্ণয় করাটা হচ্ছে জরুরি। রাশিমালাটা কিভাবে নির্ণয় করব? তারপরে তাহলে আমরা আসি, প্রথম ছিল গড় মুক্ত পথের ধারণা নেওয়া, দ্বিতীয় হলো রাশিমালা নির্ণয়, মানে সমীকরণ নির্ণয়, ল্যামডা নির্ণয়। ঠিক আছে, বা ল্যামডা নির্ণয়, রাশিমালা বা ল্যামডা নির্ণয়। ওকে, দেখো একটা কণাকে দেখেছিলাম মুভিং। এই যে মুভিং কণা ধরে নাও এর সঙ্গে ধাক্কা খাচ্ছে, এর সঙ্গে এরকম বিভিন্ন বিষয় দেখালাম। এর ধাক্কা খাওয়ার সম্ভাবনাটা কতটুকু, বা ধাক্কা খেলে পারে ধাক্কার সংখ্যা নির্ণয় বা গড় মুক্ত পথ নির্ণয়, এই ব্যাপারটুকু একটু হচ্ছে জটিল জটিল মনে হইলেও বইপত্রগুলোতে আমি তোমাকে একটু সহজ করে একেবারে সিরাপের মতো বানিয়ে অথবা হোমিওপ্যাথি ট্যাবলেটের মতো বানিয়ে যে গোল গোল ছোট দিব, তুমি টুপ করে খেয়ে নেবা, তোমার অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, শুধু মনোযোগ রাখবা। মনোযোগ রাখতে গেলে বইগুলোতে যেভাবে দেয়া আছে সেভাবে না দিয়ে আমি একটু ভিন্নভাবে দিলে পরে তুমি রাগ করো না। ধরো এই লাল কণাটা যাচ্ছে, এদিকে ছুটে যাচ্ছে, এবার সে ধাক্কা খাবে কি না, কার কার সঙ্গে ধাক্কা খাবে বা প্রতি সেকেন্ডে কতগুলো ধাক্কা খাবে, এই জিনিসটা একটু দেখি। ধরে নাও এই রেড যে কণাটা, এই রেড মলিকুলস এদিক দিয়ে ছুটে যাচ্ছে, এই বরাবর ছুটে যাচ্ছে। তার গতিপথে আমরা একটা চোঙ কল্পনা করি। ঠিক আছে, তার গতিপথে একটা চোঙ কল্পনা করি, এই টাইপের চোঙ বা সিলিন্ডার নামে ডাকবো আমরা, ভালো নাম দিলাম সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডার। এই সিলিন্ডারকে আমরা একক দৈর্ঘ্যেরও বিবেচনা করতে পারি, আবার ইচ্ছামতো একটা দৈর্ঘ্য লিখতেও পারি। তা আমরা এই জায়গাটুকু দৈর্ঘ্য নিলাম L মিটার। ঠিক আছে, L মিটার। তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু নিলাম? L মিটার। এইটা দেখো, L মিটার দৈর্ঘ্যের যদি একটা সিলিন্ডার হয়, এখানে ধরে নিলাম যে প্রতি একক আয়তনে, এই সিলিন্ডারের প্রতি একক আয়তনে অণুর সংখ্যা n, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা n ধরলাম। ওই যে আমরা প্রথমে সমীকরণে দেখেছিলাম প্রতি একক আয়তনে অণুর সংখ্যা n, মানে প্রতি সেন্টিমিটার কিউবে বা প্রতি মিটার কিউবে n। দেখো এবার তাহলে এই সিলিন্ডারের একটা ধরো আয়তন নির্ণয় করি। তো সিলিন্ডারের আয়তন নির্ণয় করার আগে আমি তোমাকে একটা বিশেষ জিনিস দেখাই। এই জায়গাতে ধরে নাও যে দুটো অণু রয়েছে, কীরকম? এই জায়গাতে ধরে নাও যে একবারে
সিলিন্ডার মানে একটা চোঙ কল্পনা করেছি, তো সেই চোঙের যদি একেবারে পরিধি বা হচ্ছে তোমার ওই যে যে যেটা খাঁজ বা শেষ প্রান্ত এই বরাবর ধরে নাও সেন্টার আছে এরকম একটা কণা, এ কণার নাম দিয়ে দিলা, ধরে নাও যে এ কণার নাম দিলাম এ, তারপরে ধরে নাও এখানে একটা ধরে নাও কণা, এরও সেন্টারটা কেন্দ্রটা ঠিক কোথায়, এই চোঙের বা এই সিলিন্ডারের পরিধিতে অবস্থিত। এরকমভাবে আরও অনেক কণাই আছে এখানে, ঠিক আছে, এ কণা, এদিকে কণা, এদিকে কণা, তারপরে ধরে নাও যে এখানে কণা, এইখানে কণা ইত্যাদি জায়গায় রয়েছে। এটা এভাবে নিই, এভাবে, আবার এদিকে কণা, ঠিক আছে, ইচ্ছা মতো নাও। আমি চাচ্ছি এই সিলিন্ডারের প্রতি একক আয়তনে অনুসংখ্যা n, এটা বলে দিয়েছি, মানে অনেক কণায় থাকবে। তাহলে টোটাল যদি এই সিলিন্ডারের আয়তনটা কখনো এরকম হয় যে সিলিন্ডারের টোটাল আয়তনটা যদি v হয়, তাহলে একক আয়তনে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে টোটাল অণুর সংখ্যা কত দাঁড়াবে? টোটাল অণুর সংখ্যা দাঁড়াবে v ইন্টু n। সহজ জিনিসটা নিশ্চয়ই বুঝি, একক আয়তনে অনুসংখ্যা n, তাহলে v আয়তনে অনুসংখ্যা কত হবে? বেশি হবে, হ্যাঁ, সেটা হবে v ইন্টু n। এখন এই v যদি কোনো কারণে এই একক আয়তনের তুলনায় ছোট মান হয়, v ধরো নাও যে 0.5, তাহলে এটা কিন্তু সংখ্যা আবার কম হবে। এক কথায় ঐকিক নিয়ম অনুযায়ী একক আয়তনে অনুসংখ্যা যত, v আয়তনে অনুসংখ্যা তার v গুণ হবে। ওকে, এটা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। এবার এই রেড কণাটা ধরো ছুটে যাচ্ছে, ছুটে যেতে গিয়ে এইখানে কাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে? যদি এরকম হয় যে তার সামনে এরকম একটা কণা আছে, তাহলে তার সঙ্গে গিয়ে দেখা হলো ধাক্কা খাবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা জিনিসটার সমীকরণ প্রতিপাদনের সময়ে জাস্ট কনসিডার করলাম যে অণুগুলো এভাবে সাজানো আছে। দেখো সেই রেড কণাটা যেতে যেতে গিয়ে এই জায়গাতে যখন আসবে, তখন দেখো যে এখান দিয়ে যদি সোজা এই বরাবর পাড়ি দেয়, তাহলে এটার সঙ্গে কিন্তু ধাক্কা খাবে না, কারণ আমরা এবার তার ব্যাস বরাবর একটা তাহলে এরকম ওয়ে নিয়ে নিই। এই যে ব্যাসের কথা বললাম, যখনই ব্যাসের কথা বলেছি তখনই এখানে একটা জিনিস পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এই কণাটার ব্যাস মানে ডায়ামিটার নিয়ে নিলাম ধরো ডি না নিয়ে এখানে যেহেতু সিগমা দ্বারা শিখেছি আমরা শুরুতেই, সিগমা নিলাম, ঠিক আছে, সিগমা নিলাম। এই অবস্থায় গিয়ে দেখো যে প্রত্যেকটা অণুই, গ্যাসের প্রত্যেকটা অণুই কিন্তু সমান পরিমাণ আয়তনের হবে, কিন্তু এখানে কোনোটা বড় কোনোটা ছোট দেখা যাচ্ছে। এটা নিয়ে একটু সমস্যা, তোমরা হয়তো রাগ করতে পারো যে এরকম তো ছোট বড় হবে না। হ্যাঁ, ছোট বড় না, এরকম বড় টাইপেরই দিয়ে দিলাম, তাহলে পরে জিনিসটা এরকম টাইপের একটা আয়তন দখল করবে। ওকে, আচ্ছা, এরকম টাইপের হবে, এই বরাবর ছুটে যাচ্ছে। এখন দেখো যে এই অণুটাও কিন্তু বড় হবে, এই অণুগুলোও বড় হবে, আরও বড় হবে এরকম টাইপের, এটাও ধরে নাও এরকম বড় হলো। কিন্তু এই অণুগুলো সে যে রাস্তা দিয়ে ছুটছে তার থেকে একটু ডিস্টেন্সে থাকলে পারে তার সঙ্গে ধাক্কা খাবে না, এটার সঙ্গে ধাক্কাটা খাবে না। কিন্তু দেখো এই দুটো অণু এমন একটা পজিশানে রয়েছে যে এই চোঙের এমন একটা পজিশানে রয়েছে যে তাদের অর্ধেক পরিমাণ, ডায়ামিটারের অর্ধেক মানে কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ পরিমাণ চোঙের ভিতরে অবস্থান করছে। তাহলে ব্যাসার্ধ পরিমাণ যদি চোঙের ভিতরে অবস্থান করে, এটা যেতে গিয়ে দেখা হলো দুটোর সঙ্গে জাস্ট ছুঁয়ে গেছে, এরকম টাইপের একটা অবস্থানে আসলো। হ্যাঁ, তাহলে এই দুটোর সঙ্গে এ এবং বি যেটা কণা, এটাকে বি নামে ডাকলাম, এ দুটোর সঙ্গে কিন্তু ধাক্কায় লিপ্ত হয়েছে বা সংঘর্ষে লিপ্ত হয়েছে। তখন তুমি যেটা বলতে পারি যে এই চোঙটা তাহলে কত পরিমাণ ব্যাসার্ধের বা কত পরিমাণ ব্যাসের। তাহলে দেখো এটা যদি একই, সবগুলো অণুর যদি একই পরিমাণ ব্যাস বা ব্যাসার্ধ হয়ে থাকে, এটা যদি সিগমা পরিমাণ ডায়ামিটার হয়, তাহলে পরে এই জায়গাটুকু অবশ্যই কত সিগমা, এখানে যেতে গিয়ে সে সিগমা পরিমাণ একটা জায়গা দখল করে যাবে। আর এটার যদি আমরা বলি যে সেন্টারটা চোঙের একেবারে ধারে রয়েছে, তাহলে পরে বাকি এদিকে কতটুকু আছে, ওইটার অর্ধেক পরিমাণ আছে, মানে কি ডায়ামিটার অর্ধেক, মানে এটুকু হচ্ছে সিগমা বাই 2, এটুকু হলো সিগমা বাই 2।
এই জায়গাটুকু হচ্ছে সিগমা, কারণ এই যে অনুর ব্যাস এটা এই পথ বরাবর যাচ্ছে, এটুকু হলো সিগমা। আবার এই যে বি কণা যেটাকে ধরেছি তার এটুকু হচ্ছে সিগমা বাই 2, তাহলে এই ডায়ামিটারটুকু হবে সিগমা বাই 2। তাহলে টোটাল এই চোঙের যদি আমি বলি যে ব্যাসার্ধ কত, যে চোঙটা কনসিডার করেছি আমি তার ব্যাসার্ধ কত, তাহলে সিগমা বাই 2 আর সিগমা বাই 2, তার মানে কি সিগমা প্লাস এখানে সিগমা মানে 2 সিগমা। তাহলে এই যে চোঙ নিয়েছিলাম, এই চোঙের যদি তুমি ব্যাসার্ধের কথা বলো বা ব্যাসের কথা বলো, তাহলে ব্যাস হচ্ছে সিগমা ইন্টু 2 সিগমা। আর যদি ব্যাসার্ধের কথা বলি তাহলে এটা হলো সিগমা বাই 2 সিগমার অর্ধেক মানে সিগমা। ওকে, ব্যাসার্ধ হলো সিগমা আর পুরো ব্যাস হলো 2 সিগমা। যদি এই চোঙের এবার ব্যাসার্ধ পেয়ে থাকি সিগমা, তাহলে এবার চোঙের আয়তন নির্ণয় করতে পারবো। চোঙের আয়তন নির্ণয় করি। দেখো এল দৈর্ঘ্য এবং সিগমা ব্যাসার্ধের চোঙের আয়তন, এটা সিগমা ব্যাসার্ধ কেন, যদি টোটাল এই চোঙটার এই যেটা কনসিডার করছি 2 সিগমা যদি ডায়ামিটার হয় বা ব্যাস হয়, তাহলে তার অর্ধেক ব্যাসার্ধটা কত হচ্ছে সিগমা। তাহলে এই অবস্থায় আয়তনটা হবে, আয়তন ভি ইজ ইকুয়ালস টু কত দাঁড়াবে পাই সিগমা স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য এল, তাই না। আমরা একটা সিলিন্ডারের আয়তন নির্ণয় জানি না, পাই আর স্কোয়ার এল, তার মানে ব্যাসার্ধ, আর এর জায়গায় এখানে কি করেছি আমরা সিগমা নিয়েছি, তাহলে পাই আর স্কোয়ার এল। দেখো একক আয়তনে যদি অনুর সংখ্যা থাকে n, তাহলে সিলিন্ডারের মধ্যে যদি n সংখ্যক অণু থাকে, মনে রাখবা সিলিন্ডারের মধ্যে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে এই যে দেখো এই গ্যাস অণু যেটা লাল অণুটা যাচ্ছে সেটা ওই n সংখ্যক অণুর সঙ্গে ধাক্কা খাবে। সিলিন্ডারের মধ্যে যদি থাকে পুরোপুরি, না হলেও অন্ততপক্ষে কত অর্ধেক পরিমাণ ভিতরে থাকতে হবে। আর যদি সিলিন্ডারের বাইরে থাকে তাহলে তার সঙ্গে ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জিনিসটাকে এভাবে চিন্তা করো যে তাহলে পরে মোট কত পরিমাণ ধাক্কা খাবে। তাহলে যদি n সংখ্যক অণু থাকে তাহলে পরে n সংখ্যক অণুর সঙ্গেই কিন্তু এটা সংঘর্ষে কি হবে, লিপ্ত হবে ওই সিলিন্ডারের মধ্যে দিয়ে যেতে গিয়ে। বুঝেছ? এবার তুমি চিন্তা করতে পারো যে দেখো ভাই, এইটা তো সিলিন্ডারের এটার সঙ্গে ধাক্কা খাবে না, এটার সঙ্গে ধাক্কা খাবে না। অ্যাকচুয়ালি তারা সিলিন্ডারের মধ্যে নাই, তারা পুরোপুরি সিলিন্ডারের মধ্যে নাই। অতএব ওইটাকে তুমি সিলিন্ডারের মধ্যে বিবেচনা করবা না, এই হচ্ছে কথা, তাই না। তাহলে এই যে দেখো যারা বাহিরের দিকে থাকবে এরাকে আমরা এই মুহূর্তে জাস্ট এটা একটা পরীক্ষার জন্য একটা ছোট্ট একটা সিলিন্ডার কল্পনা করলাম, যাদের সঙ্গে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে তাদের কথা বলি। তাহলে দুই একটা যেগুলো একটু অল্প জায়গা দখল করে কোনো রকম এদিকে থাকবে, ওটাকে কিন্তু আমি এই সিলিন্ডারের আয়তনের মধ্যে বিবেচনা করতে পারবো না, ওকে। যারা সিলিন্ডারের এই আয়তনের মধ্যে বা ভিতরে রয়েছে সেই সংখ্যাটা যদি n হয় তাহলে পরে তাদের প্রত্যেকের সঙ্গে ধাক্কা খাবে, সংঘর্ষে লিপ্ত হবে। এই হিসাব যদি করি তাহলে দেখো টোটাল এল দৈর্ঘ্য এবং সিগমা ব্যাসার্ধের চোঙের আয়তন হচ্ছে ভি। অতএব আমি যদি চিন্তা করি তাহলে পরে টোটাল যদি ধাক্কার সংখ্যা চিন্তা করি কত পরিমাণ ধাক্কা খাবে, অতএব ভি আয়তনে মোট অণু থাকবে n ইজ ইকুয়াল টু n ইন্টু ভি। একক আয়তনে যদি n সংখ্যক থাকে তাহলে ভি আয়তনে n ইন্টু ভি। অতএব পরীক্ষণীয় অণুটি মোট n সংখ্যক ধাক্কা খাবে, প্রত্যেকের সঙ্গে ধাক্কা খাবে, n সংখ্যক ধাক্কা খাবে, ঠিক আছে। ধাক্কা খাবে না বলে সংঘর্ষে লিপ্ত হবে। তুমি আবার ধাক্কা খাওয়ার কথা শুনে বলবা যে ও শুধু ধাক্কাই খাবে। হ্যাঁ, তোমরা একটা ভিডিও দেখো না যে শুধুই কি আমাকে পাওয়া যায়, কেন এরকম করে চিৎকার চেঁচামেচি করে। দেখো
পরীক্ষণীয় অণুটি মোট n সংখ্যক সংঘর্ষে লিপ্ত হবে। এই যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা মোট এল পরিমাণ একটা এল পরিমাণ দৈর্ঘ্যের একটা সিলিন্ডার কল্পনা করলে সে জায়গাটুকু যেতে গিয়ে মোট n সংখ্যক সংঘর্ষে লিপ্ত হবে, বা n এর মানটা যদি আমরা টোটালে বের করতে চাই তাহলে দেখো n সমান সমান লিখেছিলাম n ইন্টু ভি, আর ভি এর মানটা পেয়েছিলাম কত, পাই সিগমা স্কোয়ার ইন্টু এল, তাহলে n পাই সিগমা স্কোয়ার ইন্টু এল। ঠিক আছে, এই পরিমাণ সংঘর্ষ হবে। এই পরিমাণ সংঘর্ষ কতটুকুর মধ্যে হবে, আমরা এই চিত্রটা একটু রাখবো, কিছুক্ষণ রাখবো। দেখো তাহলে n পাই সিগমা স্কোয়ার ইন্টু এল সংখ্যক সংঘর্ষ হবে এল দৈর্ঘ্য যেতে। ঠিক আছে, এল দৈর্ঘ্য যেতে। ভাষাটা আরও বিস্তারিত লিখলে হয়তো বেশি ভালো লাগতো। এল দৈর্ঘ্য অতিক্রম করতে কিন্তু এই পরিমাণ সংঘর্ষ হবে। অতএব এক সংখ্যক মানে কি, এক সংখ্যক না লিখে একটি সংঘর্ষ হবে এল ভাগ পাই, এখানে এন না লিখে পাই লিখে রেখেছি, এন পাই সিগমা স্কোয়ার ইন্টু এল দৈর্ঘ্য যেতে। ঐকিক নিয়ম, এই পরিমাণ সংখ্যক যদি সংঘর্ষ এল দৈর্ঘ্য যেতে হয় তাহলে একটি সংঘর্ষের জন্য কত পরিমাণ দৈর্ঘ্য গেলে একটি সংঘর্ষ হবে, ওই এল ভাগ এটা। ঠিক আছে, একক যখন নিয়েছি তখন ওইদিকে ভাগ দিয়ে দিয়েছি। এটাকে তুমি যদি বলো তাহলে পরে উপরে নিচে এল কেটে দাও, ফাইনালি যেটা পাবা 1/n পাই সিগমা স্কোয়ার, n পাই সিগমা স্কোয়ার। বিষয়টা হচ্ছে যে আমরা তো এটা অনেকগুলো সংঘর্ষের হিসাব করার পরে তার মধ্যে একটা সংঘর্ষের জন্য কতটুকু জায়গা দরকার বা রাস্তা যেতে হবে সেটা নির্ণয় করলাম। আর একটা সংঘর্ষের মধ্যে যে জায়গাটুকু তার নামই তো হইল গড় মুক্ত পথ। একটা সংঘর্ষের মধ্যে যে জায়গাটুকু তার নামই হইল গড় মুক্ত পথ। তাহলে একটি সংঘর্ষের এইটাই তাহলে গড় মুক্ত পথের রাশিমালা। ঠিক আছে, এটাই তাহলে গড় মুক্ত পথ। এটা যেহেতু ক্লসিয়াসের নিয়ম ফলো করে বের করেছি, অতএব এটা হচ্ছে ক্লসিয়াস ল্যামডা অফ সি দিয়ে দিলাম। হ্যাঁ, এই গড় মুক্ত পথ কার পদ্ধতিতে, ক্লসিয়াসের পদ্ধতিতে। জিনিসটা হচ্ছে যে এইটা তাহলে আমরা ক্লসিয়াসের পদ্ধতিতে এভাবে লিখে রাখলাম, বাট এটা পারফেক্ট না, এখানে কিছুটা ভুল আছে। ভুল আছে কীরকম, গ্যাস অণুগুলো এই অণু এগুলো কিন্তু প্রতি মুহূর্তেই মুভিং, চলমান। এরকম না যে এখানে এ নামে ডেকেছিলাম, এটাকে বি নামে ডেকেছিলাম, এরকম না যে এ আর বি তাকিয়ে আছে যে এই লাল অণুটা আসুক আমাকে ধাক্কা মারবে তারপরে আমি নড়ব, না, সে তার মতো করে গতিশীল। বুঝতে পেরেছ? এরকম না যে বাকি অণুগুলো তাকিয়ে আছে। লাল অণুকে তো দেখা গেল যে এই ফিজিক্সের সেই মেধাবী স্টুডেন্ট ও হচ্ছে কনসিডার করছে এটা হচ্ছে মুভিং আর বাকিগুলো স্থির, অতএব আমরা স্থির থাকি, ও এসে ধাক্কা মারবে তারপরে আমরা নড়ব। এরকম না, সবাই প্রতি মুহূর্তে সঞ্চরণশীল। সবাই যেহেতু সঞ্চরণশীল এই জিনিসটাকে কনসিডার করে প্রথম মিস্টার বোল্টজম্যান উনি তখন সব অণুকে মুভিং ধরে নিয়ে যে সমীকরণটা প্রতিপাদন করলেন সেই সমীকরণটা হয়, তখন বোল্টজম্যান দিয়ে বি দ্বারা লিখবা, ল্যামডা বি 3/4n পাই সিগমা স্কোয়ার। খেয়াল করে দেখো n পাই সিগমা স্কোয়ার ঠিকই আছে, শুধু কি দিয়েছেন উনি, উপরে 3 নিচে 4। আবার গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী এই প্রত্যেকটা অণুর যে হচ্ছে গতির বিভাজন, হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই বিভিন্ন দিকে যে গতি, এই বিভাজনগুলোকে কনসিডার করে ম্যাক্সওয়েল আরও ভালো নিখুঁতভাবে একটা সমীকরণ দিয়েছেন। ম্যাক্সওয়েল উনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে ল্যামডা অফ এম দ্বারা আমরা লিখি। ম্যাক্সওয়েল যে সমীকরণটা দিয়েছেন সেটা হচ্ছে 1/√2 n
সো সরি এন পাই ইন্টু সিগমা স্কোয়ার, এন পাই ইন্টু সিগমা স্কোয়ার। তাহলে দেখো এন পাই ইন্টু সিগমা স্কোয়ার তিন জায়গাতে আছে, 1/n পাই সিগমা স্কোয়ার। বোলজম্যান অতিরিক্ত লিখেছেন 3/4 আর ম্যাক্সওয়েল লিখেছেন 1/√2। বুঝতে পেরেছ? তাহলে এদের মধ্যে সম্পর্ক এবং কোনটা তুমি অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করবে, যখন গণিতের সমাধান করবে, যদি এই যে প্রথম দিকে দুটো সমাধান লিখে দিয়েছিলাম এই অনুযায়ী যদি ঘটনাটা এই হয় যে তোমাকে লিখে দিয়েছে ক্লসিয়াসের পদ্ধতিতে, তাহলে তুমি ক্লসিয়াসেরটা ব্যবহার করবা। যদি বলে ম্যাক্সওয়েলের পদ্ধতিতে তাহলে ম্যাক্সওয়েলেরটা ব্যবহার করবা। আর যদি কোনো কিছুই না বলে তাহলে পরে তুমি লিখে দিবা ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথের সমীকরণ থেকে পাই, অথবা বোলজম্যানের গড় মুক্ত পথের সমীকরণ থেকে পাই। একজন টিচার, আমার মতো যদি কোনো একজন টিচার খাতা দেখেন তাহলে পরে ওই টিচারের অবশ্যই সবগুলোই জেনে থাকার কথা, হ্যাঁ, মুখস্থ না করে সবগুলো জেনে থাকার কথা। তুমি যখন নাম লিখবা তখন তো এটা একটা প্রতিষ্ঠিত সমীকরণ, উনি তখন ওই সমীকরণ অনুযায়ী তোমার অ্যান্সারটা কারেক্ট বিবেচনা করবে। বুঝতে পেরেছ? তাহলে তোমার আরেকজন স্টুডেন্ট, তোমার বন্ধু রহিম করিম জাব্বার যাই বলো, তার মতো না হলেও তোমার অসুবিধা নাই। আর তোমাদের তো এখন যুগ আসছে যে কারোর সঙ্গে কারো মেলা যাবে না। যেমন তোমাদের সিনিয়র বড়রা যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, শুনোনি যে একজনের উত্তরের সঙ্গে আরেকজনের উত্তর মিল হওয়া যাবে না। এখন দেশের 10 লক্ষ পরীক্ষার্থী এইচএসসি, তাদের কি করে একজনের অ্যাসাইনমেন্ট আরেকজনের অ্যাসাইনমেন্টের সঙ্গে মিলে গেল কি না, কি করে ধরে নাও এই জিনিসটা ধরবে? তো কেউ একজন লিখবে ধরে নাও হচ্ছে কেউ একজন ধরে নাও লিখবে যে ধরি, আরেকজন বলবে মনে করি, আরেকজন বলবে যে এটা ফেলে দিই। এভাবে আলাদা হবে নাকি বলো? কিন্তু এই অ্যান্সার তো ঘুরে একই হবে মোটামুটি। তবে এই ক্লসিয়াস, বোলজম্যান এবং ম্যাক্সওয়েলের সমীকরণ অনুযায়ী গড় মুক্ত পথের রেজাল্ট আলাদা হতে পারে। তুমি শুধু লিখে দিবা অমুকের সূত্র অনুযায়ী এটা পাই, তারপরে সমাধান করে দিবা, কোনো সমস্যা নেই আমার মতো টিচারের। ওকে, এবার এই তিনটার মধ্যে একটু সম্পর্ক বা রিলেশনের ব্যাপারটা দেখি। 3/4 মানে কি? 3/4 মানে হচ্ছে 0.75। 1/√2 মানে কত? 1/√2 মানে হচ্ছে 0.707। এটা যদি কারো মুখস্থ না থাকে খুব দ্রুত মুখস্থ করে নিবা, সেকেন্ড ইয়ারে গিয়ে মোটামুটি 3-4টা অধ্যায়ে এই জিনিসটা টাচ করে। হ্যাঁ, 1/√2। এবার তাহলে বলো এটার তুলনায় এটা কতটুকু বেশি? এবার যদি আমি বলি তাহলে পরে এটাকে আমি লিখব ডিরেক্ট, যদি ল্যামডা সি সমান সমান যদি হয় 1/n পাই সিগমা স্কোয়ার, ল্যামডা বি বোলজম্যানের সূত্র অনুযায়ী সেটা পাচ্ছি 0.75 ইন্টু হচ্ছে 1/n পাই। আচ্ছা, এনটা পরে লিখি, বারবার খালি এরকম হয়ে যাচ্ছে। আর তুমি যদি বলো যার একটা কে আছে, আচ্ছা ম্যাক্সওয়েল, ল্যামডা অফ এম সমান সমান হচ্ছে 0.707, তার সঙ্গে কত হবে 1/n পাই সিগমা স্কোয়ার। তাহলে ক্লসিয়াসের যেটা তত্ত্ব ছিল সে অনুযায়ী যা, তার তুলনায় এখানে দেখো কত গুণ বেশি, বোলজম্যানের 0.7 গুণ বেশি আর ম্যাক্সওয়েলের 0.707, এই পরিমাণ বেশি। তাহলে তিনটাকে যদি সমান করতে চাই, একসঙ্গে যদি লিখতে চাই, তাহলে একসঙ্গে লিখতে চাইলে মনে হয় এভাবে লিখলেই পারো যে ল্যামডা অফ সি সমান সমান ল্যামডা অফ বি ভাগ কত হবে 0.75, আর ল্যামডা অফ এম তাকে কত দিয়ে ভাগ দিব 0.707। তাহলে এইগুলো সমান হয়ে যাবে। এটা বুঝতে অসুবিধা? তোমরা আবার ভাবছো যে এটা গুণ না দিয়ে ভাইয়া ভাগ দিয়ে দিল কেন? ভাগ দেওয়ার কারণ হচ্ছে কি, এটার সঙ্গে এটাকে আমি ইকুইভ্যালেন্ট করেছি, তো এটার তুলনায় এটা কত 0.75 গুণ বেশি। অতএব একে যদি 0.75 দিয়ে আমি ভাগ দিয়ে দিই তাহলে ফাইনালি এই ভ্যালু আর এই ভ্যালু কি হবে? সমান হবে। একে যদি 0.707 দিয়ে ভাগ দিই তাহলে পরে এই ভ্যালু আর এই ভ্যালু সমান হয়ে যাবে। ওকে, এটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই, ভুল নাই। তাহলে আমরা আজকে গড় মুক্ত পথের প্রথমে দুটো হচ্ছে অঙ্ক, তারপরে এগুলো দেখলাম। আশা করি এখান থেকে সৃজনশীল বা যাই দেখ আমরা সেই সমাধানগুলো পারবো। এবং তোমাকে একটাই জিনিস দেখিয়ে দিয়েছি যে তুমি যে কোনো একটা দিয়ে অ্যান্সার করতে পারবো, শুধু লিখে দিবা। হ্যাঁ, এবং কোনটা কেন কিভাবে আসলো, অনেকগুলো প্যাঁচ দেখা যায় একটাই বইয়ে 2 রকম 3 রকমের সূত্র দিয়ে অঙ্ক করা। আশা করি এই প্যাঁচটা তুমি ভাঙতে পারবে।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী লেকচারে ইনশাল্লাহ হচ্ছে যে বিষয়গুলো থাকবে এগুলো খুবই সুন্দরভাবে নিব। আজকে একটু মাথা ব্যথা ছিল, তো তোমরা পরবর্তী লেকচারগুলো ফলো করবে আর এটা খুব দ্রুতই নোটগুলো রেডি করে আপলোড করে দিও।